আঙ্কেল আমি আসি। আন্টি আসি, ভালো থাকবেন। আবার আসবা, জি, uncle। খুব ভালো লাগলো। তা তুমি যাবে কেমন করে? নিচে ইকবাল আছে, আমাকে নামিয়ে দিবেন। শহীদ, তুমি ওর একটু আগে দেও। না না, কোনো দরকার নেই, আমি যেতে পারবো। যেতে পারবো একা একা? না, বিয়ে নেই যেহেতু কইছে তুমি আগে দাও। জি আচ্ছা। আমার আসলে খুবই ভালো সময় গেল, আর আপনাদের ফ্যামিলি দেখে আমার এত ভালো লেগেছে, একদম পুরো হ্যাপি একটা ফ্যামিলি। আমি তো মাঝে মাঝে আসবো। নামিলা মিস, আপনার যখন মন চাবে ডিরেক্ট চলে আসবে। আপনি আসলে আমার আপা খুশি হবে। নিপা, তোমাকে আমার খুবই ভালো লেগেছে, তুমি তো আমাকে কল করবা, ওকে? আর মাঝে মাঝে দেখা করবো। ফাইজা, আর নেক্সট টাইম যখন আসবো তোমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবো। ওকে, বাই। আসি তাহলে, হ্যাঁ? সো চল। সো বিয়াই, আপনার কি আক্কেল জ্ঞান কোনোদিন হইতো না? একটা জোয়ান সমস্ত মাইয়া তারে কইলেন সৈদ আজ্ঞায় দিত। কে রে, এটা লই তো ঝামেলা। বেশে, আপনাকে একটা কথা বলি। জি। ধরেন কারো বাড়িতে কেউ মেহমান হিসেবে আসলে হুম, তাকে আগায় দেওয়াটা হলো একটা শিষ্টাচার, এটা হলো ভদ্রতা। সুতরাং আপনার বেআইন খারাপ কিছু বলে নাই, আর এটা যদি মাথা ব্যথার কারণ হয় তাহলে ওনাকে এখানে দাওয়াত করার কি দরকার ছিল? আপনার মনে রাখতে হবে যে আপনার মেয়ের জামাই একটা অফিসে বিভিন্ন কলিগের সাথে চাকরি করে, তাদের মধ্যে কেউ পুরুষ কেউ মহিলা। তারা কলিগ, তাদের আচার ব্যবহার এবং একসাথে সারা দিন রাত তারা কাজকর্ম করে, এক ধরনের একটা সহানুভূতির জায়গা তৈরি হয়। সেক্ষেত্রে যদি তারা আসে, এটা নিয়ে পরবর্তীতে যদি ঘরের মধ্যে আলোচনা হয়, তাহলে জিনিসটা এক ধরনের হিপোক্রেসি হয়ে গেল না? এই হিপোক্রেসিটা জীবনে যত কম থাকবে তত জীবন সুন্দর হবে। সুতরাং একটা মেয়ে আসছে, তাকে রাতের বেলায় যদি একটু আগায় দেওয়া হয়, এটা তো আমার মনে হয় না যে কোনো অনৈতিক কাজের মধ্যে এটা পড়ে গেল। কথাটা মনে রাখবেন, বিয়াই, কিছু মনে করে। আপনি কি শিওর যে এটা অনৈতিক না? আচ্ছা ঠিক আছে, এটা অনৈতিক না। সরি, আমার ভুল হয়ে গেছে। ল, এই ল ভাই। ওষুধ খাওয়া হয়েছে না? ঠিক আছে, পানি গ্লাসটা নিয়ে যা। এটা খুলে মা, বেনিফিট। তোমার সবসময় আমি কথা না বললে হয় না? কিতা কইলছি? বাপরে, তোর কাছ থেকে কিতা আমার কথা কোন হুইগুন লাগবো? না, কিন্তু ব্রেকটা তো শিখতে হবে, কোথায় থামতে হবে এটা তো বুঝবা। ওরে বাপরে, কোন হানো আমার ঠান্ডা লাগবো? কয়ে দাও, আমার হিগাও। আচ্ছা, একটা গেস্ট আসছে, আন্টি অসুস্থ, তুমি এটা তো বুঝবা। হ্যাঁ, বাসায় মেহমান আইছে, তোমার আন্টি অসুস্থ, দেখতেনি বুঝি। কিন্তু সবার আগে বুঝন লাগবো আমার মাইয়ার মনটা, আমার মাইয়ার সংসার। তোর বোনের কলজা ফুইরা যায়, তোর বোনের সংসার ফুইরা যায়, এইদিকে তোর নজর নাই। তোর নজর তোর আঙ্কেল আন্টির দিকে না। মারছে মারছি, দরদ বেশি। একটা চক্কর দিমু, কান পট্টি লড়াইলাম মাইয়া। বেশি দরদ মাইনছের লিগি, নিজের বোনের লিগি কোনো দরদ নাই। নানুনি, তোমার খালা বোনের একটু ডর দেখাইলাম। দেখি বেনি করে দিই। এই নিফা, আয় আয়, গল্প শুনাইবি। গল্প শুনাইতে না তোমারে? আমা, কেউ
আছে তোমার এখন? শরীর স্বাস্থ্য ভালো? ভাল লাগতেছে? কি রে খাইরুল, তুই বাসা যাস না? এক কাপড় পরে 3 দিন ঘুরে বেড়াইতেছস, হ্যাঁ? যাও বাসা যা গোসল কর। জি যাও। লাই তুই কেমন একটা ব্যাড স্মেল। এই রিপা, কি রে তুই কি পড়ালেখা করস না? সারাক্ষণ দেখি এখানে বসে থাকস, এভাবে চলবে? আব্বা আমি তাহলে যাই, অফিসে লেট হয়ে যাচ্ছে আর কি। ও সহি, কে আব্বা? একটা মিনিট, একটু কথা ছিল তোমার সাথে। জামাই ও অফিস যাইতেছ? হ্যাঁ মা। একটা কথা আছে। হ্যাঁ বলেন না। এই যে নাবিলারও তো দেখলাম, মাশাল্লাহ পাক্কা বেডি হই, বুঝছো? আমরা আর পরিবারের লোকে যাই, বুঝছো না? আমরা নবাবের লোকে নাবিলার বিয়ার প্রস্তাবটা দিয়ালাম। হ্যাঁ হ্যাঁ আমরারও নবাব বংশ, নাবিলারও দেখা যায় এক রাজকীয় পরিবারের বংশ। মাশাল্লাহ 2 ফ্যামিলি মিলবো ভালো। তুমি এই প্রস্তাবটা দিয়ালাম। মা, মানে এটা কিভাবে সম্ভব? উমা কিভাবে? কি আরে সে তো আনমারি বিয়ার নবাব আমাদের। তো আমরা সচরাচর চলাফেরা করি, সাধারণত রাস্তা দিয়ে হাঁটতে থাকি, বা আর অনেক প্রতিনিয়ত আমাদের অনেক কাজ, কন্টেন্ট, কত কিছুই না আসে। তেমনি আমাদের আশেপাশের পরিবেশগুলো কত সুন্দর হয়, নিবিড় করে স্মৃতি। গ্রামের পরিবেশ, যেমন রাস্তাঘাট, মানুষের কোলাহল, মাঠে ময়দানে চলাফেরা করে যাই, ওই যেমন রাস্তা দিয়ে মানুষ জীবিকার জন্য এরকম রাস্তা দিয়ে এই ধরেন একটা অটো নিয়ে যাইতেছে, এরকম রাস্তার মধ্যে আসলে এই ছোটো ছোটো বাহনগুলো কিন্তু আমাদের অনেক উপকারে আসে। আমরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে গেলে এগুলো নিয়ে ওই ধরনের মানুষ আসলে কীরকম ব্যস্ত, ঠিক না? সবাই প্রত্যেকের জীবন মান নির্বাহের জন্য করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। ঠিক তেমনিভাবে আসলে চাই অনেক কিছু করতে পারি না। যেমন এই যেমন একটা জঙ্গল না, একটা বাগানের পরিবেশগুলো স্বচ্ছ। এই যে মাঠটা বা গাছ, আমাদের আশেপাশে যে প্রতি জায়গা ছিল, এই জায়গাগুলো যদি খালি করে থাকতো এগুলোর কোনো মূল্য ছিল না। বাট আমরা যখনই একটা শূন্যস্থান পূরণ করতে যাব, তখনই কিন্তু আমরা সেটাকে ভ্যালুয়েবল করে তুলতে পারবো। তার বাস্তব প্রমাণ হচ্ছে এই যে এই ছোটো ছোটো বৃক্ষারোপণগুলো। যেমন এই গাছগুলো যে আমরা লাগাইলাম, গাছগুলো লাগানোর পরে কি হইলো, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হইলো, এবং খালি একটা জায়গা ছিল, সেই জায়গাগুলোও আমরা ফিল আপ করতে পারছি। আমরা কিন্তু আর্থিকভাবে সচ্ছল হইতে পারছি। তো এই কারণে ভিডিওটা করার উদ্দেশ্য কি, মানুষকে একটা মেসেজ দেওয়া। আসলে আমাদের সবারই সচেতন হওয়া। আমাদের কাছে কিন্তু জায়গার অভাব নাই, কিন্তু জায়গাগুলো সঠিক ব্যবহার করতে পারি না। যদি গাছ লাগানোর কথা বলি, একটা গাছ 5 বছর, হ্যাঁ আমি আজকে যদি একটা গাছ রোপণ করি, কালকে আমি সেটা বিক্রি করতে পারবো না। ঠিক 5 বছর পর কিন্তু আমি এটা বিক্রি করতে পারবো, এবং 5 বছর পরে ফলাফল কি দাঁড়াইলো, এই জায়গাটা কিন্তু খালি থাকতো, ফাঁকা থাকতো। ফাঁকা থাকার পরে 5 বছর পরে কিন্তু আমি কিছু পাইতাম না। কিন্তু ছোট্ট একটা উদাহরণস্বরূপ, ছোট্ট একটা কাজ করলাম, কাজ করার ফলে কী হইলো, একটা ঘাস 10 টাকা দাম, একটা গাছের চারা, ওইটা লাগাই দিলাম। 5 বছর পরে ওইটা আমার 5,000 টাকার সম্পত্তি হয়ে গেল। তার মানে কি, আমি তো আমার কাজ করতেই আছি, পাশাপাশি আরেকটা মানে আমি একটা ইনকামের একটা তৈরি করতে পারলাম। এবং গাছ লাগানোর জন্য যেই পরিবেশটা, মানে গাছটা লাগানোর পরে যে পরিবেশটা আমরা তৈরি করলাম,
তৈরি হইল, এতে কিন্তু সবাই উপকৃত হইলাম। যেমন একটা গাছ আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান যে জিনিসটা অক্সিজেন কিন্তু দেয়। তো অক্সিজেন আমরা পাইলাম ফ্রিতে, এবং কী করলাম, 5 বছর পর ওইটা থেকে আমি একটা আর্নিং সোর্স তৈরি করতে পারলাম। একটা আর্নিং হইলো আমার, যেটা আমার জীবন চলতে গেলে প্রয়োজন পড়ে। আসুন আমরা সবাই সচেতন হই। আমরা সবাই একটা অঙ্গীকার নেই যে আমাদের বাড়ি, রাস্তাঘাট, যেখানে ফাঁকা স্থান দেখব, ওই ফাঁকা স্থানগুলো আমরা বৃক্ষরোপণের মাধ্যমে পূরণ করে ফেলব। এবং বৃক্ষরোপণ করলে একটা সবারই লাভ, শুধু যে তো এই যে দেখেন, আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম।